বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য নিয়ে এসেছে নানা ধরনের হরর বা ভৌতিক কন্টেন্ট। এরই ধারাবাহিকতায় দীপ্ত ওটিটি প্ল্যাটফর্ম আমাদের জন্য নিয়ে এসেছে বিভা বড়ি নামের ওয়েব ফিল্মটি। এখানে আমরা দেখব নিতু নামের একজন সাধারণ বেবি সিটার কীভাবে জড়িয়ে যায় শয়তান পূজারীদের জালে। পুরো সিনেমা জুড়ে কয়েকটি ভিন্ন ভিন্ন টাইম লাইনে দেখানো হয়েছে আমাদের কাহিনীগুলো, কখনো অতীত কখনো বর্তমান। কাহিনী বোঝার সুবিধার্থে আমি পুরো বিষয়টি একটি সরল রৈখিক গতিতে বলে যাব, অর্থাৎ অতীত থেকে বর্তমানের দিকে। পুরো ওয়েব ফিল্মটির মূল চরিত্রে ছিল নিতু নামের গ্রামের একটি সরল সাধারণ মেয়ে। বাবা মারা গেছে ছোটবেলায়, আর এরপর তার মা সুখের আশায় বিয়ে করেছিল আরেকজন লোককে, কিন্তু পরে দেখা যায় সেই লোকটি একজন পার মাতাল। ফলে নিতুকে এক প্রকার বাধ্য হয়ে চলে আসতে হয় শহরে কাজের খোঁজে। ভার্সিটিতে পড়ার পাশাপাশি শহরে এসে সে বাচ্চাদের একটা ডে কেয়ারে চাকরি নেয়। তার থাকার ব্যবস্থা হয় একটা কর্মজীবী মহিলা হোস্টেলে। ডে কেয়ারে নিজের কাজটা খুব ভালোভাবেই করত নিতু। এমন একটা অবস্থা হয়ে যায় যে বাচ্চারা নিতুকে ছাড়া আর কারো কাছেই থাকতে চাইতো না। এমনকি ক্লাস পার্টি বা কারো জন্মদিনের দিন বাচ্চারা ডে কেয়ারের মালিককে কেক না খাইয়ে নিতুকে খাওয়াতো। এসব নিয়ে ডে কেয়ারের মালিক নিতুকে খুবই হিংসে করত। নিতু ডে কেয়ারে যে পরিমাণ শ্রম দিত সেই অনুযায়ী তাকে বেতন বা পারিশ্রমিক দেয়া হতো না। এদিকে বাড়িতে ফোন দিলেই শুধু অভাবের গল্প শুনতে হতো তাকে। কষ্ট করে যে টাকা পাঠাতো সে গ্রামে, সেটার একটা অংশ আবার সৎ বাবা নিয়ে যেত মদ খাওয়ার জন্য। এক পর্যায়ে নিতু মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। ভার্সিটিতে ক্লাসমেটদেরকে সে কিছুটা অ্যাভয়েড করে চলত। ডে কেয়ার থেকে রাতে হোস্টেলে ফেরার পথে রিক্সা ভাড়া বাঁচানোর জন্য নিতু একটা পার্কের ভেতর দিয়ে হেঁটে আসতো। ফিরতে ফিরতে রাত 11টা বেজে যেত তার। আর সেই সময়ে পার্কের নির্জনতায় ভয়ে গা শিউরে উঠত তার। কিন্তু রিক্সা নিয়ে যাওয়াটাও তার জন্য হয়ে পড়েছিল বিলাসিতা। তবে নিতু যখন পার্কের ভেতর দিয়ে হেঁটে যেত তখন একজন মানুষ আড়াল থেকে তাকে দেখত। মানুষটা ছিল খুব অদ্ভুত ধরনের। সবসময় মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখত সে। তবে নিতুর সাথে তার কখনো সামনাসামনি দেখা হয়নি। নিতু গ্রামের গরিব একজন মেয়ে হওয়ায় হোস্টেলের রুমমেটরা তাকে বেশ অবহেলার চোখে দেখত। কষ্ট করে চা বানালে সেটা খেয়ে ফেলত, কিছু রান্না করলে সেগুলোতে ভাগ বসাতো। নিতুর তেমন ভালো কোনো জামা ছিল না, তাই মাঝে মাঝে রুমমেটদের ড্রেস ধার করতে হতো তাকে। এসব নিয়ে তার রুমমেটরা বেশ হাসি তামাশা করত। নিতু যেই ডে কেয়ার সেন্টারে চাকরি করত সেখানে বেতন দেয়া নিয়ে অনেক সমস্যা হতো। গত মাসে বেতন দিতে দেরি করায় এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের রক্ত বিক্রি করে নিতু গ্রামে মায়ের কাছে টাকা পাঠিয়েছে। এতটাই খারাপ অর্থনৈতিক অবস্থা ছিল তাদের। এর মধ্যে এক রাতে পার্কে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে স্যান্ডেল ছিঁড়ে যায় নিতুর। ভেবে দেখুন কেমন লাগবে যখন কেউ নিজের জন্য একটা অতিরিক্ত টাকাও খরচ করতে পারে না, অথচ সৎ বাবার নেশা কেনার টাকা জোগাড় করার জন্য রক্ত বেচতে হয়। এই সব কিছু ভেবে মেন্টালি ব্রেকডাউন হয়ে নিতু পার্কের বেঞ্চে বসে কাঁদতে থাকে। ঠিক সেই সময়ে অন্ধকার থেকে বের হয়ে আসে সেই অক্সিজেন মাস্ক পরা ছায়ামূর্তিটা। সাথে টেনে আনে একটা অক্সিজেন সিলিন্ডার। এই ভদ্রলোকের নাম এন্ড্রু। 2 বছর ধরে অ্যাকিউট সিওপিডিতে আক্রান্ত সে, যার ফলে অক্সিজেন ছাড়া 1 মিনিট থাকলেও তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। সারাদিন বাসায় অক্সিজেন মাস্ক লাগিয়ে বসে থাকতে হয় তাকে। দিনের বেলা অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে কেউ পার্কে হেঁটে বেড়াচ্ছে, এটা দেখলে মানুষ অনেক বিব্রত বোধ করবে। এজন্যই রাতের বেলায় হাঁটতে আসে এন্ড্রু। এন্ড্রু সবসময় এই পথে নিতুকে রাতে হেঁটে যেতে দেখত। নিতুকে দেখলেই সে আড়ালে লুকিয়ে পড়ত। তবে এবার নিজের সম্পর্কে সব বলে নিতুর সাথে গল্প করা শুরু করে সে। নিতু আগে সবসময় ফিল করত পার্কের ভেতরে কেউ তার উপরে নজর রাখে, কিন্তু রাতের বেলায় একটা মাস্ক পরা অপরিচিত লোককে দেখে যতটা ভয় পাওয়ার কথা ছিল নিতু কিন্তু ততটা ভয় পায় না। এর কারণ সম্ভবত এন্ড্রু নিতুকে সবচেয়ে দুর্বলতম অবস্থায় দেখে ফেলেছে। পার্কে কাঁদতে থাকা নিতুকে দেখে ফেলায় অন্যদের কাছে হাসি খুশি যে মুখোশটা পরে থাকে সেটা এন্ড্রুর সামনে আর পড়তে হয় না নিতুর। এছাড়া নিতু সবার কাছে গরিব অসহায় মেয়ে বলে করুণার পাত্র হতো। এই প্রথম সে তার থেকেও অসহায় একজন মানুষকে দেখতে পায়, যার টাকা পয়সা সবই আছে, অথচ ফুসফুসের অসুখের কারণে
সবসময় অক্সিজেন সিলিন্ডার বয়ে বেড়াতে হয়। এই কারণে নিতুর সাথে এন্ড্রুর খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ওই মুহূর্তে নিতুর প্রয়োজন ছিল মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা টাকার, যেটা হলে সে তার মাকে ঢাকায় নিয়ে আসতে পারবে। অথচ পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কাজ করার মতো এক্সপার্টিসও তার কাছে ছিল না। এই অবস্থায় এন্ড্রু তাকে একটা পরামর্শ দেয়। মিতু কিন্তু বাচ্চা প্রতিপালনে এক্সপার্ট ছিল, এটা আমরা আগেই দেখেছি। এন্ড্রু মিতুকে তার এই কাজটাই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করতে বলে। এতে তার আর সেই ডে কেয়ারের ওপর নির্ভরশীল থাকতে হবে না। এন্ড্রুর পরামর্শ মতো মিতু ফেসবুকে কেয়ার গিভার নামের একটা অনলাইন পেজ খোলে। সেখানে সে পার্ট টাইম বেবি সিটার হিসাবে কাজ করার অফার দেয়। নিতু ভেবেছিল এতে খুব একটা লাভ হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে 3 দিনের মাথায় একজন মহিলা কয়েকদিনের জন্য নিজের বাচ্চাকে দেখে রাখার জন্য নিতুকে হায়ার করে। অ্যাডভান্স পেমেন্ট পেয়ে নিতু আবেগে আপ্লুত হয়ে যায়। সকালে ডে কেয়ারে কাজ করে দুপুর থেকে তার নতুন কর্মস্থলে যায় নিতু। সেখানে একটা ছোট বাচ্চাকে দেখাশোনা করে যে টাকাটা পায় সেটা সে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ওই যে কথায় আছে, অভাগার কপালে সুখ সয় না। নিতুর পাঠানো টাকাটা তার সৎ বাবা তার মাকে মারধর করে ছিনিয়ে নিয়ে যায়। মায়ের আহত হবার খবর পেয়ে নিতু মানসিকভাবে আবারও মুষড়ে পড়ে। নিতু কিন্তু এন্ড্রুকে একটা নিজ হাতে বানানো উপহার দেয়। এন্ড্রুর পরামর্শেই সে ফেসবুক পেজ খুলেছিল, আর সেখান থেকেই তার একটা বড় লাভ হলো। যেহেতু এন্ড্রু খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিল, তাই নিতু তাকে মা মেরিয়ের একটি ছবি উপহার দেয়, যেটার ফ্রেমে সে নিজ হাতে লাইটস লাগিয়ে সুন্দর একটা শোপিসের মতো বানিয়ে দিয়েছিল। এদিকে নিতুর মায়ের অসুস্থতার কথা শুনে তার ডে কেয়ারের মালিকও তাকে 2000 টাকা অ্যাডভান্স দেয়। কিন্তু তার মায়ের চিকিৎসা এবং তাকে ঢাকায় নিয়ে আসার জন্য তার আরও অনেক টাকার প্রয়োজন ছিল। এই অবস্থায় তাকে একটা কাজের সন্ধান দেয় এন্ড্রু। এন্ড্রুর একজন পারিবারিক বন্ধু আছে যারা অনেক বড় লোক। তারা তাদের বাচ্চার জন্য একজন বেবি সিটার খুঁজছে এবং স্যালারি দিতে চায় তারা প্রতি মাসে 30,000 টাকা। এত ভালো অফার পেয়ে নিতু এন্ড্রুকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলে। আগেই বলেছি, নিতুর তেমন কোনো ভালো জামাকাপড় ছিল না। এখন যেহেতু সে একটা ভালো ধনী পরিবারে কাজ করতে যাচ্ছে, তাই এন্ড্রু তাকে বেশ দামি একটা ওয়েস্টার্ন ড্রেস কিনে দেয়। যেদিন নিতুর সেই বাসাতে প্রথম কাজ করতে যাবার কথা, সেদিন অদ্ভুতভাবে সকাল থেকে এন্ড্রু ফোন অফ করে রাখে। কথা ছিল এন্ড্রু নিতুকে সেই বাসার ঠিকানা দিয়ে দেবে। সারাদিন অপেক্ষা করার পর সন্ধ্যার দিকে সেই বাসার মহিলা নিজেই ফোন করে নিতুকে এবং বলে এন্ড্রুকে সেও খুঁজে পাচ্ছে না। তবে মহিলার কাছ থেকে ঠিকানা নিয়ে নিতু সেই বাসার উদ্দেশ্যে রওনা করে। যাবার সময় অবশ্য তার রুমমেটরা তাকে রাতের বেলা ওয়েস্টার্ন ড্রেস পরে বের হতে দেখে বাজে মন্তব্য করতে ছাড়ে না। চাঁদনি রাতে নিতু একটা সিএনজিতে করে মহিলার বলা ঠিকানার বাড়িতে গিয়ে হাজির হয়। বাড়িটার নাম ছিল বিভাবরী। একটু পুরাতন ধাঁচের হলেও বোঝা যায় এই বাড়িতে অনেক বড় লোক কেউ বাস করে। নিতু বেল বাজাতে না বাজাতেই দরজা খুলে দেয় একজন সম্ভ্রান্ত ভদ্র মহিলা। তার কথাতে এবং প্রতিটি অঙ্গভঙ্গিতে কর্তৃত্বের ছাপ। নিতুকে সে জানায় তার বাসার রেগুলার কাজের মেয়েটি অসুস্থ বলে জরুরি ভিত্তিতে একজন ন্যানির প্রয়োজন ছিল তার। সে এখন একটা পার্টিতে যাচ্ছে, রাত 12টার দিকে ফিরে আসবে। এই সময়টা নিতুকে তার ছেলেকে দেখে রাখতে হবে। তবে তার ছেলেকে দেখে রাখা কোনো কঠিন কিছু নয়, কারণ বেশিরভাগ সময় সে ঘুমিয়েই থাকে। তবে হঠাৎ জেগে উঠলে ক্ষুধা পেয়ে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় সে। তাই নিতুকে তার পাশেই থাকতে হবে, যাতে ঘুম থেকে জেগে উঠলেই তাকে খাবার দিতে পারে। বাচ্চার ব্যাপারে কিন্তু খুবই সূচিবায়ুগ্রস্ত এই মহিলাটি। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার না করে কাউকে বাচ্চা ধরতে দেন না তিনি। এ কারণেই তার বাসাতে আত্মীয় স্বজন তেমন একটা আসে না। যাবার আগে তিনি বলে যান পুরো বাসাটাই সিসি ক্যামেরার আওতায় রয়েছে, তাই নিতুর প্রতিটা পদক্ষেপ সে দেখতে পাবে। আর তার দরজা অটোলক সিস্টেম হওয়াতে নিতু চাইলেও মহিলা আসার আগে বাড়ি থেকে বের হয়ে আসতে পারবে না। তবে যেহেতু স্যালারিটা সে ভালোই দিচ্ছে, তাই নিতু মহিলার এসব কর্মকাণ্ড মেনে নেয়। মহিলাটি চলে যাবার পর নিতু একা একা বাড়িটা ঘুরে দেখতে থাকে। অদ্ভুত পুরনো একটা বাড়ি। বাড়ির আসবাবপত্র সবকিছু পুরনো ধাঁচের। পিয়ানো, গ্রামোফোন, সেতার সবকিছুতেই কেমন যেন একটা ভৌতিক আবহ। এর মধ্যেই বাসার কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করা শুরু করে। হঠাৎ পাশের রুমে টিভি খুলে যায়। সেখানে চন্দ্রগ্রহণের খবর পড়ে শোনাচ্ছিল একটি লোক। সেই রাতে নাকি চন্দ্রগ্রহণ হবার কথা, তাই তিনি সবাইকে সাবধান করে দিচ্ছিলেন এবং বলছিলেন
রাতে যাতে কিছুতেই কেউ একা বাইরে বের না হয়, কারণ সবাই বলে চন্দ্রগ্রহণের রাতে নাকি অতৃপ্ত আত্মারা বাইরে ঘোরাঘুরি করে। হঠাৎ রুমে ঢুকে পড়ে মহিলাটি। তিনি ভুল করে তার গাড়ির চাবিটি বাসায় ফেলে রেখে গিয়েছিলেন, তাই আবার তাকে আসতে হলো। মিতুকে তার ছেলের পাশে না বসে থেকে টিভি দেখতে দেখে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন। মহিলাটি বের হয়ে যাবার পর নিতু একটু ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। হঠাৎ ওয়াশরুমে গরম পানির ধোঁয়া গ্রাস করে ফেলে তাকে, আর কে যেন ফিসফিস করে তাকে বলতে থাকে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এমনকি আয়নাতেও সে এই লেখাটা দেখতে পায়, বেরিয়ে যাও। বেশ ভয় পেয়ে সে রুমের ভেতরে চলে আসে। সেখানে বসে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। দুঃস্বপ্নে এক বিকট মূর্তি দেখে তীব্র আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। নিতু বুঝতে পারে এভাবে বসে থাকলে তার মনের ভয়টা কেটে যাবে না, তাই কিছু খাওয়া দাওয়া করার জন্য সে নিচে নেমে আসে। সেখানে একটা আপেল কাটতে গিয়ে হঠাৎ তার হাত কেটে ফেলে সে। আবারও বিদ্যুৎ ঝামেলা করা শুরু করে। নিতুর কাছে এখন আর কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল না। আবার বাড়ির দরজাটা অটোলক সিস্টেম হওয়াতে নিতু চাইলেও বের হয়ে যেতে পারছে না। সে বারবার এন্ড্রুকে কল করার চেষ্টা করে, কিন্তু এই বাড়িতে আশ্চর্যজনকভাবে সে কোনো ফোনের নেটওয়ার্কও পাচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ করে বাসার কারেন্ট চলে যায়। হাতড়ে হাতড়ে মোমবাতি জ্বালায় নিতু, কিন্তু চারপাশে সে একই ফিসফিস শব্দ শুনতে পায়, কে যেন তাকে বলছে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তার আতঙ্ক ষোলকলা পূর্ণ হয় যখন সে মোমবাতি হাতে বেডরুমে এসে দেখে বাচ্চাটা বিছানায় নেই। পাগলের মতো নিতু সারা বাড়িতে বাচ্চাটিকে খুঁজতে থাকে। বাড়ির বিভিন্ন কোণা থেকে বাচ্চাটির হাসির শব্দ ভেসে আসছিল। কোথাও গ্লাস ভেঙে পড়ছিল, আবার কোথাও শোনা যাচ্ছিল আসবাবপত্র পড়ে যাবার শব্দ। কি করবে বুঝতে না পেরে আবারও বেডরুমে ফিরে গিয়ে দেখে এক অদ্ভুত ব্যাপার। বাচ্চাটি তো তার আগের জায়গাতেই ঘুমিয়ে আছে। এতক্ষণ তাহলে তার সঙ্গে কি হলো? এবার নিতু পাশের একটি রুমে ঘুরে দেখা শুরু করে। সে সেই রুমের দেয়ালে একটা ইলুমিনাতির এক চোখের প্রতীক আর সেই সাথে আরও কিছু এনশিয়েন্ট সাইন দেখতে পায়। নিতু এ সকল প্রতীকের সাথে পরিচিত নয়, তবে সে বুঝতে পারে এই পুরো বাড়িতে কোনো একটা অদ্ভুত শক্তি কাজ করছে। হঠাৎ সে পায়ে বেঁধে পড়ে গিয়ে ব্যথা পায়, আর একটা আলমারির ভেতর থেকে শুনতে পায় কান্নার শব্দ ভেসে আসছে। অবাক হয়ে সেটা খুলে দেখতে পায় ভেতরে একটা পুতুল, আর রুমের কোনায় একটা স্ট্রেচারের উপর যেন একটা লাশকেও ঢেকে রেখে দিয়েছে। সেখানে সে হঠাৎ করে সেই গিফটটা দেখতে পায় যেটা সে এন্ড্রুকে দিয়েছিল, আর সেই সাথে দেখতে পায় একটা ছবি। তার মানে এন্ড্রু তার সাথে ধোঁকা দিয়েছে। আসলে এটা এন্ড্রুরই বাসা। এন্ড্রু তার নিজের বাচ্চার বেবি সিটিং করার জন্যই নিতুকে ডেকে নিয়ে এসেছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখব আসলে কে এই এন্ড্রু। এন্ড্রু ছিল একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রীকে নিয়ে তার ছিল সুখের সংসার। বিয়ের কয়েক বছর পর তার স্ত্রী যখন গর্ভবতী হয়, তারপর হঠাৎ এক দুর্ঘটনায় নির্ধারিত সময়ের আগেই তার বাচ্চাটাকে ডেলিভারি করতে হয়। ডাক্তাররা অনেক চেষ্টার পরেও সেই নবজাতকটিকে বাঁচাতে পারেনি, আর পোস্ট হেমারেজের কারণে মিসেস এন্ড্রু সারা জীবনের জন্য সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে। দেশে বিদেশে অনেক চিকিৎসার পরেও কোনো কাজ হয় না। নিঃসন্তান থাকার ভয় জেঁকে বসে মিসেস এন্ড্রুর মনে। ধীরে ধীরে সে মানসিকভাবে অসুস্থ হওয়া শুরু করে। এর মধ্যে ইন্টারনেটে সে কিছু ডার্ক ওয়েবসাইটের খবর পায়। সেখানে সে দেখতে পায় একজন নারী যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অনেক নিঃসন্তান পরিবারের সন্তান এনে দিয়েছেন। এন্ড্রু শুরুতে নিজের স্ত্রীকে এই সমস্ত অশুভ শক্তির হাত থেকে দূরে রাখার চেষ্টা করলেও তার স্ত্রী ধীরে ধীরে জড়িয়ে পড়ে এসবের সাথে। এন্ড্রুর অসচেতনতার সুযোগ নিয়ে তার স্ত্রী নিজের বাসাতেই সেই শয়তান পূজারীদেরকে ডেকে আনে। তারা কালো পোশাক পরে তাদের বাসাতেই ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে। এন্ড্রু বুঝতে পারে তার স্ত্রী শয়তানের কাছে একটি সন্তানের জন্য নিজের আত্মাকে বেচে দিয়েছে। সেই ব্ল্যাক ম্যাজিকের যজ্ঞের ধোঁয়া খাওয়ার পর প্রচণ্ড কাশি এবং শ্বাসকষ্ট শুরু হয় এন্ড্রুর। ডাক্তারের কাছে গিয়ে তারা জানতে পারে এন্ড্রুর অ্যাকিউট সিওপিডি হয়েছে, যা আর কখনোই ভালো হবে না। একথা শুনে সেই শয়তান পূজারী মহিলাটি খুব খুশি হয় এবং বলে শয়তান এন্ড্রুর ফুসফুসের বিনিময়ে তাদেরকে বাচ্চা দান করবে, অর্থাৎ এটি ছিল তাদের কাছে বলি বা উৎসর্গস্বরূপ। অদ্ভুতভাবে তার পরের সপ্তাহতেই মিসেস এন্ড্রু প্রেগনেন্ট হয়ে যায়। তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। কিন্তু সমস্যা হয়ে যায় তাদের ছেলেটির খাওয়া দাওয়া নিয়ে। সাধারণ মানুষের বাচ্চার মতো সে কিছুই খেত না, কারণ সে তো ছিল মূলত তাদের পরিবারে শয়তানের উপহার।
তাই ছেলেটির আগ্রহ ছিল মানুষের রক্তের প্রতি। নিজের ছেলের রক্ত পিপাসা মেটানোর জন্য তারা ঘরে ডেকে আনে শামীমা নামের একজন ন্যানি বা বেবি সিটারকে। সবকিছু ঠিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎই চলে আসে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় বলা হয়ে থাকে সব অশুভ শক্তি অনেক শক্তিশালী হয়ে যায়। তাদের ছেলেটিও তখন রক্তের পিপাসায় উন্মত্ত হয়ে ওঠে এবং সেই রাতেই ছেলেটি শামীমার ঘাড় কামড়ে রক্ত চুষে খেয়ে তাকে হত্যা করে। শয়তানি শক্তির হাতে মারা যাওয়ায় শামীমার আত্মা বন্দী হয়ে যায় এই বাড়িতে। আর এতক্ষণ ধরে শামীমার আত্মাই নিতুকে এই বাড়ি থেকে বের হয়ে যাবার জন্য ভয় দেখাচ্ছিল। ধীরে ধীরে নিজের ছেলের জন্য রক্ত জোগাড় করা মিসেস এন্ড্রুর জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। তখন সে ওই শয়তান পূজারী মহিলার কাছে পরামর্শ চায় কি করলে তার বাচ্চার রক্ত পিপাসা চিরকালের জন্য বন্ধ হবে। তখন সেই মহিলাটি বলে এর একমাত্র উপায় হলো গোল্ডেন ব্লাড আছে এরকম কারোর রক্ত তাদের ছেলেকে খাওয়াতে হবে। গোল্ডেন ব্লাড হচ্ছে রক্তের খুবই রেয়ার একটা কন্ডিশন। আমাদের শরীরে সাধারণত যে রক্ত থাকে তার বিভিন্ন ধরনের গ্রুপিং হয়, যেমন এ পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ ইত্যাদি। এর কারণ হলো আমাদের শরীরের রক্তে বেশ কিছু রেসাস ফ্যাক্টর বা RH ফ্যাক্টর থাকে। রক্তে এ, বি এবং ও এই অ্যান্টিজেনগুলোর বিভিন্ন মাত্রার উপস্থিতি আমাদের রক্তের বিভিন্ন গ্রুপের মধ্যে পার্থক্য করে দেয়। কিন্তু গোল্ডেন ব্লাডধারীদের রক্তে প্রচলিত কোনো অ্যান্টিজেনই থাকে না। এ কারণে তাদের রক্তের কোনো গ্রুপ হয় না। অর্থাৎ আমাদের যেরকম রক্তের বিভিন্ন গ্রুপ থাকে, গোল্ডেন ব্লাডধারী মানুষের রক্তের কোনো গ্রুপ হয় না। এই গোল্ডেন ব্লাড মানুষের মধ্যে ভয়ঙ্কর লেভেলের দুর্লভ একটি জিনিস। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত মাত্র 46 জন মানুষের শরীরে গোল্ডেন ব্লাডের উপস্থিতি পাওয়া গেছে। চিকিৎসা বিজ্ঞানে এই গোল্ডেন ব্লাডের বিশেষ ভূমিকা আছে। সারা পৃথিবীতে গোল্ডেন ব্লাডের অ্যাক্টিভ ডোনার আছে মাত্র 9 জন। বলা হয়ে থাকে এই রক্ত মানুষের শরীরে প্রবেশ করিয়ে দিলে বিভিন্ন ধরনের কঠিন অসুখও সারানো যায়। আমাদের এই গল্পে নিতুর শরীরে ছিল সেই গোল্ডেন ব্লাড। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত মাসে নিতু তার মায়ের কাছে টাকা পাঠানোর জন্য নিজের রক্ত বিক্রি করেছিল। আর সেই সময়ই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে নিতুর এই রেয়ার কন্ডিশনের ব্যাপারে। হাসপাতালে অনেক টাকা দিয়ে রেখেছিল এন্ড্রু, যাতে গোল্ডেন ব্লাডের কাউকে পেলেই তাকে জানানো হয়। যেহেতু তাদের ছেলেকে সুস্থ করার জন্য আর কোনো উপায় নেই, তাই এন্ড্রু এবং মিসেস এন্ড্রু দুজন মিলেই প্ল্যান করে কিভাবে নিতুকে ফাঁদে ফেলে তাদের ছেলেকে নিতুর রক্ত পান করার সুযোগ তৈরি করে দিতে পারে। নিতুর হোস্টেলে গিয়ে মিসেস এন্ড্রু তার ব্যাপারে খোঁজ খবর নেয়, আর এন্ড্রু পার্কে গিয়ে নিতুর সাথে বন্ধুত্ব করে। নিতুর কেয়ার গিভার পেজ খোলার পর প্রথম যে কাস্টমার তাকে ফোন করেছিল সেটাও ছিল এন্ড্রুরই সাজানো। মূলত নিতু সেই মহিলার কাছ থেকে অ্যাডভান্স পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল, আর তখনই তার সাথে এন্ড্রুর বন্ধুত্বটা আরও জেঁকে ওঠে। আগেই বলেছি সেদিন ছিল চন্দ্রগ্রহণের রাত। সেদিন তাদের ছেলের রক্ত পিপাসা তুমুল পর্যায়ে চলে যাবে, তাই মূলত তারা নিতুকে বাড়িতে ডেকে নিয়ে এসেছে। মিস্টার এবং মিসেস এন্ড্রু নিতুকে বাড়িতে আটকে রেখে বাইরে গাড়িতে বসে সিসিটিভি ক্যামেরার ফুটেজেই সবকিছু দেখছিল। এর মধ্যেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে যায়, আর তাদের পিশাচ ছেলে জেগে ওঠে। রক্ত পিপাসায় ছটফট করতে করতে চোখের সামনে নিতুকে দেখতে পেয়ে সে আক্রমণ করতে চায়, কিন্তু তখনই শামীমার আত্মা ছেলেটিকে বাধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করতে থাকে। সেই সুযোগে নিতু জানালা ভেঙে ওড়না বেয়ে কোনো রকমে সেই বাড়ি থেকে বের হয়ে যায়। অর্থাৎ সেই রক্ত পিপাসু ছেলেটির হাত থেকে মনে হয় যেন রক্ষা পেয়ে গেল নিতু। কিন্তু বলা হয়ে থাকে নিয়তির লিখন কখনো খণ্ডানো যায় না। অনেক চেষ্টার পর নিতু সেখান থেকে বের হয়ে আসলো ঠিকই, কিন্তু এত কিছু জানার পর তাকে তো আর বেঁচে থাকতে দেওয়া যায় না। গরিব অসহায় নিতু পার্কে এন্ড্রু সাহেবের কাছে একটু সহমর্মিতা পেয়ে তাকে অন্ধভাবে বিশ্বাস করা শুরু করেছিল, আর এখন সেই এন্ড্রুই বিভৎসভাবে গাড়ি চাপা দিয়ে নিতুকে মেরে নিজেদের রক্ত পিপাসু ছেলের জন্য খাবারের ব্যবস্থা করে ফেলে। তারা খুব ভালো করেই জানত যেহেতু এই শহরে নিতুর তেমন কোনো প্রভাবশালী আত্মীয় স্বজন নেই, তাই নিতুর এভাবে গায়েব হয়ে যাওয়া নিয়ে তেমন একটা ঘাটাঘাটি হবে না। এখানেই বিভাবরীর গল্প শেষ হয়। স্যাটানিক রিচুয়াল নিয়ে আমাদের দেশে খুব বেশি কাজ করা হয় না, তবে ইদানিং বিভিন্ন হরর কন্টেন্টে এই জিনিসগুলো তুলে ধরে মানুষকে সচেতন করার
একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগেই আমাদের চ্যানেলে চক্র নামের একটি ওয়েব সিরিজ রিভিউ করেছিলাম, যেখানে আপনারা এই ধরনের ডার্ক ওয়েব এবং স্যাটানিক রিচুয়াল সম্পর্কে একটা ধারণা পেয়েছিলেন। বিভাবরীতেও আমাদেরকে সেই জিনিসটাই দেখানো হয়েছে। হঠাৎ করে দেখলে পুরো ব্যাপারটাকে অনেকটা গাঁজাখুরি মনে হলেও যারা আধ্যাত্মিকতার সাথে সংশ্লিষ্ট আছেন বা ইলুমিনাতি সম্পর্কে জানেন, তারা খুব ভালো করেই জানেন এই আধুনিক পৃথিবীতেও একটা কালো অধ্যায় আছে, যেখানে মানুষ নিজেদের আত্মা বিক্রি করে দেয় দুনিয়ার বিভিন্ন স্বার্থ লাভ করার জন্য। আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।